দ্য গ্রেট নিকোবর প্রজেক্ট ভারত সরকারের একটি স্বপ্নের প্রজেক্ট। কিন্তু কি আছে এই প্রজেক্টে যে চীনের মতন দেশ তার রাতের ঘুম উড়ে গেছে। যে চীন আমেরিকাকে পর্যন্ত ভয় পায় না, সেই চীন আজকে ভারতকে ভয় পাচ্ছে। আর এমন কি কারণ যে আমাদের দেশের বিরোধী দলগুলো এবং কিছু বড় বড় ইউটিউবার তারা ভারত সরকারের পিছনে লেগে আছে যে ভারত সরকার যেন এই নিকোবর প্রজেক্ট কমপ্লিট না করতে পারে। আজকের ভিডিওতে এটাই ডিসকাস করব। নমস্কার দর্শক, আমি শুভ্রজিৎ আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল। আদিকাল থেকেই ভারতে যেসব নেতারা ছিলেন তারা চায়নার সাথে সম্পর্ক অনেক মজবুত করার চেষ্টা করে গেছেন। আর সেটার প্রাইম এক্সাম্পল হচ্ছে 1945 সালে যখন ইউনাইটেড নেশন তৈরি করা হয়, তখন সেখানে ভারত চাইলে তার একটি পার্মানেন্ট সিট থাকতো, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি নিজের দেশের সিট কনফার্ম করার পিছনে না ছুটে তিনি চীনের ওকালতি করেন। আর পরবর্তীকালে চীন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট মেম্বার হয়েও যায়। আমি জওহরলাল নেহেরু সেই চিঠিটাও দিয়ে দিলাম যেটাতে তিনি চীনের ওকালতি করছিলেন। আর আজকের ডেটে চায়না যে ইউএনএ একটা পার্মানেন্ট সিট হোল্ড করছে, সেটার জন্য জওহরলাল নেহেরুর অনেক বড় কৃতিত্ব আছে। আজকের ডেটে ভারত সরকার মরিয়া হয়ে গেছে যে ইউনাইটেড নেশনে একটি পার্মানেন্ট সিটের জন্য, কিন্তু আমাদের সিট ছেড়ে আমরা যাদেরকে রিপ্রেজেন্ট করলাম সেই চায়না ভারতকে কতবার ঠকিয়েছে একবার সেটা চিন্তা করুন। আর সেটা ইউনাইটেড নেশনের কথাই বলছি। 1962 সালের যে চায়না আর ভারতের মধ্যে যুদ্ধ হয়েছিল সেটা তো আপনারা জানেন, কিন্তু পরবর্তীকালে পাকিস্তানি টেররিস্ট মাসুদ আজহার তাকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করার জন্য ইউনাইটেড নেশনে একটি বিল আসে। আর সেই বিলটিকে আটকে দিয়েছিল এই চায়না। আর এই মাসুদ আজহার সেই ব্যক্তি যে বারবার ভারতে আতঙ্কবাদী হামলা করিয়েছে। যেমন 1999 সালে এই মাসুদ আজহারকে বাঁচানোর জন্য তারই সংগঠন IC-814 বিমানটিকে হাইজ্যাক করে। আর ভারতের থেকে ছাড়া পাওয়ার পরেই 2001 সালে এই মাসুদ আজহার পার্লামেন্টে অ্যাটাক করিয়ে দেয়। তারপরে 2016 সালে পাঠানকোট এয়ারফোর্স ক্যাম্পে অ্যাটাক করায়। তারপরে চলে যান 2019 সালে। আর 2019-এর পুলবামা অ্যাটাকে এই মাসুদ আজহারই মাস্টার মাইন্ড। আর এরকম একজন টেররিস্টকে বাঁচানোর জন্য চায়না ইউনাইটেড নেশনকেই ব্যবহার করে অনেক বছর তাকে গ্লোবাল টেররিস্ট হিসাবে ঘোষণা হতে দেয়নি। বর্তমান সময়ে মাসুদ আজহার সে একটা গ্লোবাল টেররিস্ট ঠিকই, কিন্তু এটাই অনেক বছর আগে হতে পারত। একমাত্র চায়নার জন্য এত দিন ধরে মাসুদ আজহারকে ইন্টারন্যাশনাল টেররিস্ট হিসাবে ডিক্লেয়ার করা যাচ্ছিল না। এরপরে আমরা অপারেশন সিন্দুরে দেখেছি, সেখানেও পাকিস্তানকে চায়না প্রচুর সাহায্য করেছে, সেটা ড্রোন দিয়ে হোক, মিসাইল দিয়ে হোক, বা তাদের যুদ্ধ বিমান দিয়ে হোক। এমনকি ভারত যখন সিন্ধু জলসন্ধি বন্ধ করে দেয় তখন চায়না আমাদেরকে ধমকিও দিয়েছিল যে যদি আমরা পাকিস্তানের জল বন্ধ করে দেই, সে ব্রহ্মপুত্র নদের জল চায়না বন্ধ করে দেবে। তো এমন ভাবে চায়না সব সময় ভারতের পিছনে লেগে থাকে। কোনো সময় অরুণাচল প্রদেশের জায়গার নাম নিজেদের মতন করে রেখে দেয়। যেখানে যেখানে জায়গা থাকে সেখানে সেখানে চায়না ভারতের বিরুদ্ধে কিছু না কিছু বলে। কিন্তু যবে থেকে এই গ্রেট নিকোবরের কাজ চলছে তবে থেকে চায়না রাতের ঘুম উড়ে গেছে। আর সেটার কারণ হলো স্টেট অফ মালাক্কা। যারা জানেন না তাদের জন্য বলছি যে স্টেট অফ মালাক্কা এমন একটি জলপথ যেখান দিয়ে চায়না তাদের 80% ব্যবসা করে। আর এটা গুরুত্বপূর্ণ কেন? দেখুন, চায়নার ইকোনমি টোটালটাই ডিপেন্ড করে তাদের ম্যানুফ্যাকচারিং এর উপরে। আর বর্তমান সময়ে চায়না একটা গ্লোবাল ফ্যাক্টরি, এতে কোনো সন্দেহ নেই। আর বর্তমান পৃথিবীতে এমন কোনো দেশ নেই যার চায়নার উপরে ডিপেন্ডেন্সি নেই, ইনক্লুডিং আমেরিকা। এবার দেখুন, চায়না বিশ্বের জন্য জিনিসপত্র বানাচ্ছে আর সেটাকে তারা রপ্তানি করছে এই স্টেট অফ মালাক্কা দিয়ে। আর এই গ্রেট নিকোবর প্রজেক্ট স্টেট অফ মালাক্কার একদম কাছে। তো এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই নিকোবর প্রজেক্টটা কি, আর সেটার জন্য চায়নাই বা কেন ভয় পাচ্ছে। আসলে দেখুন, এই নিকোবর প্রজেক্ট ভারত সরকার 41,000 কোটি টাকা দিয়ে তৈরি করছে। গ্রেট নিকোবর আইল্যান্ডের 166 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই প্রজেক্টটা হবে। এই প্রজেক্টে বিশেষ বিশেষ কিছু দিকে ধ্যান দেওয়া হয়েছে। যেমন সর্বপ্রথম যদি বলা যায় তাহলে পরে জাহাজ বন্দর। আমাদের ভারতবর্ষের বর্তমানে সেরকম কোনো বড় জাহাজ বন্দর নেই যেখানে বড় মাপের জাহাজ এসে ডক করতে পারবে, অর্থাৎ দাঁড়াতে পারবে। কেন কি, সেটার জন্য অনেক গভীর সমুদ্রের প্রয়োজন। আর আমাদের বর্তমানে যেসব পোর্টগুলো আছে সেখানকার জল অত বেশি গভীর না। তাই আমাদের দেশকে বর্তমানে হংকং আরো এরকম টাইপের দেশে মাল প্রথমে নামাতে হয়, তারপর সেখান থেকে ছোট জাহাজের মাধ্যমে আমাদের দেশে আসে। তো সেই ক্ষেত্রে একটা টাকা আমাদের সেই বিদেশি দেশগুলোকেও দিতে হয়, প্লাস সেই মালটা নিয়ে আসতে যে আমাদের দেশে একটা এক্সট্রা খরচা পড়ে। কিন্তু ভারত সরকার এই নিকোবর প্রজেক্টে এমন একটি জাহাজ বন্দর বানাতে চলেছে যেখানে পৃথিবীর যে কোনো বড় জাহাজই হোক না কেন সেটা ডাইরেক্ট ডক হতে পারবে। আর ভাবুন না, আমাদের দেশেই যদি সেই জাহাজগুলো খালি হচ্ছে তাহলে পরে কত টাকা আমাদের বেঁচে যাবে, যেগুলো আমাদেরকে বাইরের দেশকে দিতে হয় ভাড়া হিসাবে। এরপরে সেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার মানে হচ্ছে গোটা পৃথিবীর সাথে আন্দামান নিকোবর
যুক্ত হয়ে যাওয়া, ফলে সেখানে পর্যটনও বাড়বে। কিন্তু চীনের এখানে সবচেয়ে বড় টেনশন হচ্ছে ভারত এই নিকোবর প্রজেক্টে একটি সৈন্যবেস বানাতে চলেছে। আর এই সৈন্যবেসে ভারতের সব আধুনিক আধুনিক হাতিয়ার থাকবে। আর তার মধ্যে একটা হলো সাবমারিন হান্টার প্লেন। এই প্লেনটার কাজ হলো সাবমেরিনকে খুঁজে বের করা। এবার দেখুন, সাবমেরিন তো জলের অনেক নিচে থাকে, এবার সেটাকে খালি চোখে দেখাও সম্ভব না, আর সাবমেরিনকে সবসময় রেডারেও ধরা যায় না। তো সেটার জন্য এই স্পেশাল প্লেন। আর এখানেও ব্যাপার আছে যে এটার জন্য রানওয়ে, অর্থাৎ যেখানে প্লেন ল্যান্ড করে সেই জায়গাটাও অনেক বড় দরকার। তো ভারত সরকার সেটাতেও কাজ করছে, রানওয়ে বড় করছে। আর চীনের হচ্ছে এই জায়গাতেই ভয়। দেখুন, ভবিষ্যতে দেখা গেল চীনের সাথে আমাদের কোনো যুদ্ধের মতন পরিস্থিতি আসলো বা যুদ্ধ লেগেই গেল, সেক্ষেত্রে ভারত এই স্টেট অফ মালাক্কা বন্ধ করে দিল। এবার দেখুন, একটা দেশের অর্থ ব্যবস্থা যেখানে জিনিসপত্র আমদানি করেই চলে, অর্থাৎ তারা বাইরের দেশগুলোকে রপ্তানি করে তারা টাকা ইনকাম করে, তো সেই রাস্তাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা টাকা পাবে কোথায়? আর টাকা যদি না থাকে তাহলে পরে যুদ্ধ লড়া সম্ভব না। তবে এমন নয় যে চীন এটার কোনো বিকল্প তৈরি করতে চায়নি। চীন একটি প্রজেক্ট করতে চেয়েছিল, সেটা হচ্ছে বিআরআই প্রজেক্ট, অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট, যেটা পাকিস্তান হয়ে আরো বিভিন্ন দেশে যেত। তো সেটা হচ্ছে টোটালটাই রাস্তার মধ্যে দিয়ে যেত, সেখানে জলপথের কোনো ব্যাপার ছিল না। টোটাল 150টা দেশ এই প্রজেক্টের সাথে জড়িত ছিল। কিন্তু চায়নার ভাগ্য এখানেও সাথ দেয়নি, কারণ চায়না সিনজিয়ান থেকে একটি রাস্তা নিয়ে পাকিস্তানের গিলগিট বালচিস্তান হয়ে বালুচিস্তান হয়ে তারপরে আদার্স দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু বালুচিস্তানে চায়নাকে বহুত প্রবলেম ফেস করতে হয়েছে। বালুচিস্তান লিবারেশন আর্মি তারা চায়নার কোনো ইনফ্রাস্ট্রাকচার হতেই দেয়নি। যখন যখন চায়না কিছু তৈরি করার চেষ্টা করছে, রাতারাতি তারা হয়তো বোম মেরে দিয়েছে বা চাইনিজ লোকদেরকে মেরে দিয়েছে। তো চায়না সেখানে আটকে আছে। এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই যে চায়না আদতেও সেই বিআরআই প্রজেক্ট কমপ্লিট করতে পারবে কি পারবে না। তো সেক্ষেত্রে ওর একটা রাস্তাই থাকে, সেটা হচ্ছে এই স্টেট অফ মালাক্কা। আর এই প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে মনে করবেন যে চায়নার কমজোরি ভারতের হাতে চলে এসছে। আর সেজন্যই চায়না যতই ধমকি দেখ যে ব্রহ্মপুত্রের জল আটকে দিব, পাকিস্তানকে এই করে দেব, হামলা করে দেব, চায়না সেটা করার আগে 10 বার ভাববে। কিন্তু এখানেই একটা টুইস্ট আসে। আমাদের দেশের সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেস, তার নেতা রাহুল গান্ধী, তিনি নিকোবর আইল্যান্ডে চলে যান এবং সেখানে গিয়ে একটি ভিডিও বানান যে দেখুন কিভাবে গাছ কাটা হচ্ছে, জনজাতির অসুবিধা হবে, পরিবেশ দূষণ করা হচ্ছে। That all these trees are going to be cut with total disregard for the people who live here, with total disregard for the damage this is going to do to India's ecology. It's amazing that 160 square kilometers of this forest are being chopped up so that one businessman, Mr. Adani, can fulfill his fantasies. আর ভারত সরকার যেটা করছে সেটা আদানিকে বড়লোক করার জন্য করছে। দেখুন, ফার্স্ট অফ অল আদানির সাথে এই নিকোবর প্রজেক্টের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখানে ভারত সরকার একটি টেন্ডার বের করেছিল, যেখানে আদানি সেই টেন্ডার ভরেছিল, আরো অনেক কোম্পানিও ভরেছিল। কিন্তু পরবর্তীতে ভারত সরকার সমস্ত জিনিসটাকেই নিজের হাতেই রাখে, আর সেটাকে এখন পর্যন্ত প্রাইভেটাইজেশন করবে কি করবে না সেটা সম্পর্কে ভারত সরকার কোনো ইনফরমেশন দেয়নি। আর দ্বিতীয় বড় কথা, 2025-এ কর্ণাটকে 5.5 বর্গ কিলোমিটার এরিয়ার বন কেটে ফেলা হয় একটা রেলওয়ে প্রজেক্টের জন্য। তো সেখানে কি রাহুল গান্ধী কোনো রকমের পরিবেশ দূষণের কিছু দেখতে পেল না? ও আচ্ছা, কর্ণাটকে তো কংগ্রেসের সরকার, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, যাই হোক, তারপরে কিছু বড় বড় ইউটিউবার আছে যারা সেখানে গেছে, এমন তারা ভিডিও বানিয়েছে, তাদের মিলিয়ন্স দিয়ে সাবস্ক্রাইবার। তারা বলছে দেখুন পরিবেশ নষ্ট করা হচ্ছে, জনজাতিদের কি হবে। আচ্ছা, এবার একটা জিনিস বলুন, আমি এটা বলছি না যে গাছ কাটা ভালো না, অবশ্যই গাছ কাটা ভালো না, কিন্তু কথা যখন আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটির আসবে, সেখানে আমাদেরকে কম্প্রোমাইজ করতেই হবে। আর এই ইউটিউবারদের কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন না কর্ণাটকে যে গাছ কাটা হয়েছিল সেটার উপর। কিন্তু সব সময় এমন কেন হয় যে ভারত সরকার যখন যখন ভারতের কিছু একটা ভালো জিনিস করতে চায়, তখন কিছু কিছু লোক সামনে চলে আসে যে না, আমরা এটা করতে দেব না। গ্রেট নিকোবর প্রজেক্ট কমপ্লিট হওয়া অর্থাৎ চীনের উপরে ভারতের লাগাম কষা, কিন্তু এটাতেও বিরোধ। আপনার কি মনে হয় এই বিরোধের আসল কারণ কি? কমেন্টে জানান। বাকি ভারত সরকারের টার্গেট হচ্ছে 2050-এর মধ্যে এই নিকোবর প্রজেক্ট কমপ্লিট করা। আজকে দেখুন সেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, তো সেখানে অনেক পর্যটক আসবে আন্দামান নিকোবর ঘুরতে, আর তারা কাদেরকে টাকা দিয়ে যাবে? সেখানকার সাধারণ পাবলিক। তো সাধারণ পাবলিকেরও সেখানে একটা লাভ আছে। আচ্ছা, এরপরে সেখানে পোর্ট তৈরি হচ্ছে, আর সেই পোর্টে প্রচুর লোক কাজ করবে। তো সেই কাজ করবে কোথা থেকে? সেই সাধারণ পাবলিকই, সেখানকার যে জনসাধারণ আছে তারাই সেখানে কাজ করবে। অর্থাৎ কি, কর্মসংস্থানও বাড়ছে। আর সব থেকে বড় ব্যাপার যে জনজাতি যারা আছে, যারা ফরেস্টের উপরে নির্ভরশীল,
সরকার তাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না, আর তাদের অসুবিধার বিষয়গুলো সরকার নিজে দেখবে। একটা কথা আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে যেদিন এই নিকোবর প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে সেদিন থেকে চায়না ভারতের বিরুদ্ধে একটা কথা বলতেও 10 বার ভাববে। বাকি এই বিষয়ে আপনার কি মত কমেন্টে জানান। আর প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমার চ্যানেলটি নতুন, আর আমার চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সহযোগিতার দরকার। তাই প্লিজ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরে আপনার বন্ধু বান্ধব অথবা পরিবারের কাউকে পাঠিয়ে দিন, যাতে তারা নিকোবর প্রজেক্টের ব্যাপারে জানতে পারে। আর তার সাথে সাথে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করুন। আর বাকি দেখা হচ্ছে দর্শক পরের ভিডিওতে।